গ্রামের স্বনামধন্যদের লোকেদের মধ্যে একজন দেবনাথ নারায়ণ চৌধুরী। তার দুটি সন্তান দীপু নারায়ণ চৌধুরী এবং মেয়ে দীপালি নারায়ণ চৌধুরী। দেবনারায়ণ ছিলেন খুবই অহংকারী। গরিব মানুষকে তিনি সহ্য করতে পারতেন না। তার ছেলে বাবার মতোই খারাপ ছিল। সে গ্রামের তরুণ ছেলেদের সাথে আড্ডা মারত, তাস খেলত, রাত হলেই নেশায় ডুবে থাকত। তার পুরোপুরি নেশা হয়ে গেলে গ্রামের যুবতী মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ত, শারীরিক নির্যাতন করত। ওইদিকে ওই গ্রামে হাবু নামে এক রিক্সাওয়ালা বাস করত। হাবুর এক মেয়ে ছিল, নাম তার পদ্ম। পদ্ম দেখতে ঠিক পদ্ম ফুলের মতোই সুন্দর, লেখাপড়ায় অনেক ভালো ছিল। হাবুর শখ মেয়ে মাধ্যমিক পাশ করলে শহরে পাঠাবে লেখাপড়া করতে। পদ্ম স্কুল থেকে ফেরার সময় দীপু তার রাস্তায় দাঁড়িয়ে থাকত, ছলে বলে তাকে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করত। একদিন দীপু বন্ধুদের সাথে চায়ের দোকানে দাঁড়িয়ে ক্যারাম খেলছিল। ঠিক তখন পদ্ম স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই পথে। পদ্মকে দেখে দীপুর বন্ধু বলল, এই দেখ দীপু, তোর পদ্ম রানী আসছে রে দোস্ত, দেখতে সেই রকম লাগছে কিন্তু। তোরা এখানে দাঁড়া, আমি ওর সাথে কথা বলে আসছি। দীপু পদ্মের পথ আটকে দাঁড়ালো। পদ্মকে বলল, সুন্দরী, কোথায় যাচ্ছ আমায় ছেড়ে? আপনি কেন প্রতিদিন আমার পথ আটকে দাঁড়ান? গ্রামের লোকজনরা দেখলে আমাকে বদনাম দেবে, আপনি বোঝেন না? না না, আমি কারো কথা বুঝতে চাই না। আমি শুধু বুঝি তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করে আমার রানী বানাতে চাই। দীপু একটা গোলাপ ফুল বের করে পদ্মকে বলল, আই লাভ ইউ পদ্ম, ইউ আর মাই হার্ট, আই উইল ম্যারি ইউ। আমি চিৎকার করে বলতে চাই, আই লাভ ইউ পদ্ম। কি বলছেন আপনি এসব? থামুন, লোকজন দেখছে, আপনি শান্ত হন। না পদ্ম, আমাকে বলতে দাও। এইভাবে ভালোবাসি বললে ভালোবাসা সত্যি হয় না। এখান থেকে চলে যান, এই ব্যাপার নিয়ে পরে কথা বলবো। তাহলে আজ সন্ধ্যায় পুকুর পাড়ের ক্লাবে আসবে? ঠিক আছে, আসবো। দীপু পদ্মের দিকে হাত বাড়িয়ে বলল, হাত ছুঁয়ে কথা দাও তুমি আসবে। পদ্ম এদিক ওদিক তাকিয়ে দীপুর হাতে হাত রাখলো। প্রমিস, আসবো। দীপু পদ্মের হাতে একটা চুমু খেয়ে বলল, ওয়েট ফর ইউ। পদ্ম ওখান থেকে চলে গেল। আর দীপু হাসতে হাসতে বন্ধুদের সাথে কথা বলল, দোস্ত, পাখি পোষ মেনেছে, সব বন্দোবস্ত করে রাখবি। এভাবে দিন পার হয়ে সন্ধে হলো। দীপু ক্লাবের ঘরে অপেক্ষা করছে পদ্ম কখন আসবে। আজ পদ্মের সবটা লুটে নেবে অনেক দিনের টার্গেট ছিল। কে? আমি পদ্ম। এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আপনারা অনেক বড় লোক আর আমরা গরিব। আমার বাবা একজন রিক্সাওয়ালা। এ সম্পর্ক কখনো সম্ভব নয়, আপনি আমাকে ভুলে যান। আমি বড় লোকের ছেলে, তার জন্য কি ভালোবাসা পেতে পারবো না? বিশ্বাস করো পদ্ম, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমাকে না পেলে আমি এখনই আত্মহত্যা করব। দীপু আগে থেকে একটা মদের বোতলে বিষ রেখেছিল। ওই বোতলটা উঁচু করে মুখে দিতে যাবে, তখন পদ্ম এসে দীপুর হাত থেকে ফেলে দেয়। আপনি কি পাগল হয়ে গেছেন? কেন এমন করছেন? গরিবদের ভালোবাসতে হয়, তাদের যে ভালোবাসা পাপ। দীপু পদ্মকে জড়িয়ে ধরে বলল, সত্যি করে বলো তো, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ অথবা না। চুপ করে থেকো না, একবার বলো ভালোবাসো কিনা। আমি বাবাকে রাজি করাবো বিয়ের জন্য। প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আচমকা বাজ পড়ল। পদ্ম দীপুকে জড়িয়ে ধরল। আমিও আমিও আপনাকে ভালোবাসি। দীপু পদ্মকে বুক থেকে ছাড়িয়ে বলল, সত্যি তুমি আমায় ভালোবাসো? ভালোবাসি। দীপু পদ্মের ঠোঁটে একটা চুমু খেয়ে
বুকে জড়িয়ে নিল। এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। জানলা দিয়ে বাতাস এসে ঘরে থাকা হ্যারিকেনের আলোটা নিভিয়ে দিল। চারিদিকে অন্ধকার। দীপু, হ্যাঁ, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি সব সামলে নেব। পদ্ম দীপুর বন্ধুকে দিয়ে খবর পাঠিয়েছে যেন সে দেখা করে খুব আর্জেন্ট। দীপু এসে বিরক্ত স্বরে বলল, কি ব্যাপার? কি নেদাকে দিয়ে খবর পাঠিয়েছ কেন? আমার কি কোনো কাজ নেই? সারাদিন তোমার সাথে থাকলে দিন যাবে। তুমি তুমি এমন ভাবে কথা বলছো কেন? 1 মাস হয়ে গেল দেখা হয় না, খবর দিলেও তো আসো না। এদিকে এদিকে সর্বনাশ হয়ে গেছে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কবে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে? কি বলছো এসব? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি করব তোকে বিয়ে? দুনিয়ায় কি মেয়ে মানুষের অভাব পড়েছে যে তোর মতো রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করব? লক্ষ্মীটি, এমন কথা বলো না। আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তো। তোর ভালোবাসার ক্যাথায় আগুন। টাকা দিলে তোর মতো মেয়ে মানুষের ভালোবাসার অভাব নেই। খবরদার, আমার সাথে আর কখনো যোগাযোগ করবি না। নতুন পাখি পেয়েছি, তোর আর দরকার নেই। এখন তো আত্মহত্যা করা ছাড়া আমার উপায় নেই। তুই মরবি না কি করবি তোর ব্যাপার। আর যদি কখনো বিরক্ত করিস, এমন বদনাম দেব গ্রামে মুখ দেখাতে পারবি না। দীপু ওখান থেকে চলে যায়। পদ্ম বাড়ি ফিরে এসে বাবার সাথে সব ঘটনা খুলে বলে। কাঁদিস না মা, কাঁদিস না। আমরা বড়বাবুর কাছে যাব, তাকে সবকটা খুলে বলি। দেখি দেখি সে কি ব্যবস্থা করে। হাবু আর পদ্ম বড়বাবুর বাড়ি গেল। বড়বাবু, বড়বাবু বাড়ি আছেন? কে? আমি হাবু, রিক্সাওয়ালা বাবু। কিরে হাবু, ভালো আছিস তো? এতদিন পর কি মনে করে এদিকে? সঙ্গে দেখছি মেয়েকে এনেছিস। বাবু, বাবু আপনার লগে কিছু কথা আছে। কি বলবি বল। আমার মেয়ে পদ্ম আর ছোট বাবুরে লইয়া। জেনে কাজ তো হাবু, কি বলবি সোজা সবটা বল। কি করেছে দীপু? ছোট বাবু আমার মাইয়ারে ভালোবাসে বাবু, ওরে বিয়া করবে কইয়া ওর লগে থাকছে। মাইয়াটা আমার পোয়াতি হইয়া গেছে বাবু। হাবু থেমে যা, আর কথা বাড়াবি না। তুই কি তোর জাতের কথা ভুলে গেছিস? এই মুহূর্তে মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবু, বাবু, আপনি দীপুকে একবার ডাকেন, ওকে জিজ্ঞাসা করেন ওর সন্তান আমার পেটে। ও আমায় বিয়ে করবে বলেছে বাবু, বিয়ে করবে বলেছে। দীপুকে ডাকতে হবে? তোদের মতো ছোট জাতের মেয়েরা ওপরে ওঠার জন্য নিজের শরীর বিলিয়ে দিস। এগুলো তোদের ফন্দি। দেবু, দেবু। এত চিৎকার করছো কেন? সারা রাত জেগে সকালে ঘুমোতে গেলাম। ও, তুই এখানে সাথে বাপকেও এনেছিস? কোনো লাভ নেই। বের হবি নাকি অন্য ব্যবস্থা করতে হবে? বয়স কম বুঝলাম, বুঝে শুনে কাজ করবি তো। এসব প্রমাণ রাখিস কেন? মনে থাকবে বাবা। হাবু, কিছু টাকা দিচ্ছি, মেয়েকে নিয়ে শহরে চলে যা। আর তা না হলে অন্য কিছু করতে হবে। দীপু, দীপু এটা অন্যায় করলে আমার সাথে। তোমার এই শাস্তি তোমায় পেতেই হবে। চলো বাবা। পদ্ম আর হাবু বাড়ি চলে আসে। সকাল গড়িয়ে রাত হয়। পদ্মা, পদ্মা আর কাঁদিস না, কাঁদিস না মা, ঘুমিয়ে পড় মা। সকাল সকাল বেরিয়ে পড়বো মা।
তুমি ঘুমাও, আমি পরে ঘুমাচ্ছি। হাবু ঘুমিয়ে পড়ল। একটা দড়ি নিয়ে পদ্ম ঘর থেকে বেরিয়ে জঙ্গলে চলে গেল। এদিকে বড়বাবু লোক পাঠিয়ে হাবুর বাড়ি আগুন জ্বালিয়ে দিল। দীপু মেয়েটিকে দেখে ওর পিছনে ডাকতে লাগলো, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। মেয়েটি হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছে আর বলছে, এসো এসো না, আমার সাথে এসো। পদ্ম জঙ্গলের ভিতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। দীপু ডাকছে, সুন্দরী সুন্দরী কোথায় হারিয়ে গেলে? সামনে এসো, সামনে এসো বলছি, তোমার রূপের আগুনে যে আমায় পাগল করে দিয়েছে। পদ্ম তখন আগ্নেয়গিরি রূপ ধারণ করে সামনে আসলো, চোখ দুটো জল জল করছে। চিনতে পারছিস আমায়? তাকিয়ে দেখ তো একবার। কে তুমি? আমি আমি পদ্ম, হাবু রিক্সাওয়ালার মেয়ে পদ্ম। তুই তুই তো মরে গেছিস কবে? হ্যাঁ, আমি তো মরেই গেছি কবেই, কিন্তু তোকে না মারা পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না। আজ তোর শেষ দিন। আজ আজ আমি, আমার বাবা, আমার সন্তান আর আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমাকে আমাকে মেরো না, ছেড়ে দাও, আমি ভালো হয়ে যাব, ছেড়ে দাও। আমি আমি তোকে এমন শাস্তি দেব, মানুষ তোর মৃত্যু দেখে ভয় পাবে। কোনো অন্যায় করবার আগে 10 বার ভাববে। 10 বার ভাববে। পদ্ম দীপুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে জাদু করে একটা ধারালো অস্ত্র নিয়ে আসলো। তারপর দীপুর প্যান্ট খুলে পুরুষাঙ্গ কেটে ফেললো, এরপর চোখের মণি দুটো তুলে ফেললো, তারপর পেটে ছুরি মারতে লাগলো। দেবনাথ নারায়ণ চৌধুরীর মেয়ে দীপালির বিয়ে হয়েছে। দীপালির স্বামী কলকাতায় চাকরি করে। দীপালি অন্তঃসত্ত্বা, মেয়ে অসুস্থ, তাই বড়বাবু জামাই অজয়কে চিঠি পাঠায়। অজয় চিঠি পেয়ে অফিস থেকে ছুটি নিয়ে ওই দিন বাড়ি আসে। রাস্তায় বাস নষ্ট হওয়ায় অজয়ের দেরি হয়ে যায়। অনেক রাত হয়ে গেল, এখন কি কোনো রিক্সা পাওয়া যাবে? ও দাদা, শুনছেন? জি বাবু বলুন। আর এত রাতে এখানে কি করছেন? এই মানে বাসটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি। বলছিলাম রিক্সা কি পাওয়া যাবে? না বাবু, এখন কোনো রিক্সা পাবেন না, হেঁটে চলে যান, সাবধানে যাবেন। কোনো রিক্সা পেলেও কিন্তু উঠবেন না। লোকটি কথা বলে হন হন করে চলে গেল। অজয় লোকটাকে কিছু জিজ্ঞেস করার আগেই বাতাসে মিলিয়ে গেল। কোনো কিছু শব্দ পেয়ে অজয় সামনে তাকালো, দেখলো একটা রিক্সা। অদ্ভুত ব্যাপার, লোকটা বলল, যাবেন বাবু, উইটা পারেন জলদি, ঝড় বৃষ্টি আইব। অজয় কোনো কথা না বলে রিক্সায় উঠে বসলো। অমনি ঝড় বৃষ্টি শুরু হলো। চৌধুরী বাড়ি। কইলেন চৌধুরী বাড়ি যাবেন?
অজয়কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এমন জোরে রিকশা টান দিল, মনে হলো ঝড়ে উড়ে এসে জঙ্গলে পড়ল। এবার হাবু এমন রূপ ধারণ করলো, ভয়ে অজয়ের মুখ বন্ধ হয়ে গেল। কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাবু তার কুৎসিত নখওয়ালা দুটো হাত দিয়ে অজয়ের গলা টিপে ধরল। এতদিনে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি। আজ তোকে কে বাঁচাবে? বড়বাবু, আজ আমি অন্যায়ের প্রতিশোধ নেব। হাবু অজয়কে গলা টিপে উঁচু করে তুলে ফেলল। অজয় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। অজয়কে ছিটকে দূরে ফেলে দেয়, এক ঝোপের মধ্যে পড়ে। পদ্মমা, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি মা, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। কিছুক্ষণ পর অজয়ের জ্ঞান ফিরে আসে। সে প্রাণের ভয়ে দৌড়তে দৌড়তে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কে কে আমাকে ছেড়ে দাও। আয় আয়, আমাকে আমাকে ধর্ষণ করবি না? আমার দেহটাকে লুটে পুটে খাবি না? আয় আয় আমার কাছে। না না, আমি খারাপ নয়, আমি মেয়েদের সম্মান করি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, পিছনে তাকাবি না। অজয় প্রাণের ভয়ে দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে হাবুর সামনে পড়ল। তোকে বেঁচে ফিরতে দেব না। হাবু যখন অজয়কে চেপে ধরল, অজয়ও হাবুকে চেপে ধরল। অজয় একসময় শরীরের শক্তি দিয়ে হাবুকে দূরে ফেলে দিল। তার পাশে কার যেন একটা চিতা জ্বলছিল। হাবু তার মধ্যে পড়ল। পদ্ম পিছন থেকে সবটা দেখছিল। তুমি ভালো মানুষ, তাই তোমার হাতে আমার বাবার আত্মার মুক্তি হয়েছে। আমি কোনো খারাপ আত্মা নই, যারা খারাপ তাদের শুধু শাস্তি দিই। কে তুমি? তোমার এমন অবস্থা কেমন করে হলো? তুমি আমায় চিনবে না, বড়বাবু আমাদের চিনতেন। তুমি আমার একটা উপকার করবে। কি উপকার বলো? তুমি আমার ঝুলে থাকা দেহটা পাশের জ্বলন্ত চিতায় সৎকার করো, তাহলেই আমার মুক্তি হবে। পদ্ম হাওয়ায় মিলিয়ে গেল। অজয় জঙ্গলের ভিতর ঢুকে পদ্মের দেহটাকে এনে চিতায় রেখে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিল। তারপর পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে হাঁটতে জঙ্গলের বাইরে চলে গেল। আর পদ্ম তার বাবার বলা কথাগুলো ভাবতে থাকলো। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।